ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন কথাটা শুনলেই মনের মধ্যে কীরকম একটা ধকপক করে ওঠে না? এই ভেন্টিলেশনে যখন কোনো মানুষকে দেওয়া হয়, সেই ভেন্টিলেশন থেকে সেই মানুষটি কি আবার পুরনো জগতে ফিরে আসতে পারে? সম্ভাবনা কতটা থাকে? কখন ভেন্টিলেশনে দেওয়া হয়? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি কলকাতার সাগর দত্ত হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর সুব্রত মণ্ডলকে। নমস্কার, আমি ডাক্তার সুব্রত মণ্ডল, প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অ্যানাস্থেসিয়া অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, চেয়ারম্যান পেনাল অ্যান্ড এথিক্যাল কমিটি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি। আজকের বিষয় ভেন্টিলেশন একটা কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস নেবার অত্যাধুনিক পদ্ধতি। যখন কোনো কারণে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়, তখন আমরা ভেন্টিলেশনে দিতে বাধ্য হই। এর কতগুলো এই যে অক্সিজেনের ঘাটতিটা কমে যাচ্ছে, অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হলো, ধরুন আপনার লাংসে কোনো রোগ হয়েছে, লাংসে জল জমেছে, লাংসে ইনফেকশান হয়েছে, তার জন্য ফুসফুস ঠিকমতো কাজ করতে পারছে না। এই কিছুদিন আগে আমাদের কোভিড-19 মহামারীতে, অতি মহামারীতে সকলেরই লাংসের এই ইনফেকশান, জল জমা, তার জন্য আমাদের হাজার হাজার ভেন্টিলেটারে পেশেন্টকে দিতে হয়েছে এবং হাজার হাজার রুগীকে আমরা ভালো করেছি এই ভেন্টিলেশনে দিয়ে। আরও কারণ হতে পারে, ধরুন আপনার অ্যাজমা আছে, অ্যাজমায় ফুসফুসের টিস্যুটা অনেক নষ্ট হয়ে যায়, তখন অল্প কাশলে বা ইনফেকশান হলেই তখন শ্বাসকষ্ট শুরু হয়। সেসব ক্ষেত্রে আমরা সিওপিডি পেশেন্ট বলি বা অ্যাজমা পেশেন্ট বলি, সেসব ক্ষেত্রে আমাদের অক্সিজেনের ঘাটতি যাতে মেটে, সেই জন্য আমরা কৃত্রিম উপায়ে অক্সিজেন দেওয়ার জন্য আমরা ভেন্টিলেশনে দিই। এই ধারণাটা একদম ভুল। পেশেন্টকে ভালো করার জন্যই আমরা ভেন্টিলেশনে দিই। প্রচুর পেশেন্ট ঠিক সময় মতো আমাদের কাছে এলে ভেন্টিলেশনে দিলে বেঁচে যায়। এই ভেন্টিলেশন মানে সবসময় গলায় টিউব পরিয়ে নয়। ভেন্টিলেশনের দুটো পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো, আমরা প্রথমে গলায় শ্বাসনালীতে টিউব পরিয়ে দিই না। প্রথমে আমরা বাইরে থেকে ফোর্সফুলি অক্সিজেন, 100% অক্সিজেন, যে মেথডটাকে বলা হয় সিপ্যাপ বা বাইপ্যাপ, সেই মাধ্যমে অক্সিজেন দিয়ে চেষ্টা করি অক্সিজেনের ঘাটতিটা মেটানোর। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেই ঘাটতিটা মিটছে না। অনেক ক্ষেত্রেই এই ঘাটতি মিটে যায় এই সিপ্যাপ বাইপ্যাপের মেথডে। সেক্ষেত্রে যখন ওতেও আমরা মেটাতে পারছি না, তখন আমরা গলা দিয়ে এন্ডোট্যাকিয়াল টিউব বলে একটা, সেটা আপনারা টিউব বলেন, সেই শ্বাসনালীতে টিউবটা দেওয়া হয়। এই টিউব দিলে কি হয়, 100% অক্সিজেন আমরা ডাইরেক্ট ফুসফুসে দিয়ে দিতে পারি এবং তখন একটা ভেন্টিলেটর যে মেশিন, সেই মেশিন ফুসফুসের কাজটা করতে থাকে। আমাদের শরীরে যতখানি অক্সিজেন প্রয়োজন, যতখানি হারে আমরা শ্বাস প্রশ্বাস নিই, সেই পরিমাণে আমরা মেথডটা ইউজ করি ভেন্টিলেশনের, সেই পদ্ধতিতে আমরা দিতে থাকি। এবং এই পদ্ধতিতে যখন আমরা দিই অক্সিজেন পরিমাণটা 100%, তখন পেশেন্ট আস্তে আস্তে ভালো হতে শুরু করে। যখন পেশেন্টের যে জন্য এই অক্সিজেনের মাত্রাটা কমে গেছিলো, সেইগুলো আমরা চিকিৎসা করে তার মধ্যে ঠিক করে নিই, তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারি যে পেশেন্ট, আবার আমরা অক্সিজেনের পরিমাণ কমাতে থাকি মেশিন দিয়ে, বাতাসের পরিমাণ বাড়াতে থাকি। যখন দেখি যে বাতাস নেই, পেশেন্ট ভালো আছে, তখন আমরা ভেন্টিলেশন বন্ধ করে দিই। অত্যাধুনিক পদ্ধতিতে একটা কৃত্রিম শ্বাস প্রশ্বাস চলছে। এই মেশিনের অনেক দাম, সেই জন্য প্রাইভেট নার্সিংহোমে গেলে এটা সত্যি একটা ব্যয়বহুল একটা পদ্ধতি। প্রচুর টাকা বিল হয় গরিবদের পক্ষে। সত্যি এটা
চালানো খুব মানে টাকাটা বহন করা খুব কষ্টকর। কিন্তু এখন প্রতিটা ডিস্ট্রিক্ট হসপিটালে, প্রতিটা সাব ডিভিশনাল হসপিটালে, প্রতিটা সুপার স্পেশালিটি হসপিটালে, স্টেট জেনারেল হসপিটালে, প্রতিটা জায়গায়, আমাদের সময় শুধু মেডিকেল কলেজগুলো শিশুই ছিল, আমরা দেখেছি। আমরা যখন ছোটোবেলায় হাউস স্টাফ করেছি, এমডি করেছি, আরএমও করেছি, তখন দেখতাম শুধু সরকারি মেডিকেল কলেজের ক্রিটিক্যাল কেয়ার। এখন প্রতিটা জেলায় জেলায়, এক একটা জেলায় 3-4টে করে সরকারি হসপিটাল ক্রিটিক্যাল কেয়ারের জন্য, এবং আধুনিক সমস্ত ভেন্টিলেশান। আমাদের কাছ থেকে ছেলেরা যারা পড়ছে, এমডি করছে, হাউস স্টাফ করছে, তারা গ্রামে গঞ্জে গিয়ে, এখন নিয়ম হয়ে গেছে এমডি করার পর 3 বছর বন্ডে গ্রামে চাকরি করতে হয়, তারাই গিয়ে ভেন্টিলেটর সেট করে দিচ্ছে সমস্ত রুগীদের, তাদের বিনা পয়সায় 1 টাকাও খরচা হয় না। সত্যি যারা ব্যয়বহুল করতে পারবেন না, তারা সরকারি জায়গায় আলোচনা করুন, সরকারি জায়গায় ভর্তি হন, কিন্তু যান, সময়ে যান। শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্টকে বাড়িতে ফেলে রাখবেন না। শ্বাসকষ্ট হচ্ছে বলে আমার পয়সা নেই, এক্ষুনি গেলে ভেন্টিলেশনে দেবে, ক্রিটিক্যাল কেয়ারে দেবে, তাতে খরচা হবে, আমি পারবো না, পেশেন্ট চোখের সামনে মেরে ফেলবেন না। আপনি সরকারি হসপিটালে যান, ভেন্টিলেশন দিলে 98% রুগী ভালো হয়ে যায়। সেই 98% রুগীকে ভালো করুন, 2% তো পেশেন্ট খারাপ হতেই পারে। সে তো আপনি রাস্তা দিয়ে প্রতিদিন যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে কত মারা যাচ্ছে, সে তো আপনি চেষ্টা করছি। ডাক্তার এতটা চেষ্টা করে, তারা যদি কিছু খারাপ হয়, সেক্ষেত্রে সবাই দুঃখিত, আমরা দুঃখিত, আমরা দুঃখিত, খুবই দুঃখের সংবাদ হয়, তখন আমাদের কাছে কষ্ট হয়। কিন্তু আমরা তো চেষ্টা করেছি, এটুকু তো মনের মধ্যে আমাদের হবে, আমরা চেষ্টা করেছি, পারিনি, সেই চেষ্টাটুকু করতে দিন। আপনার শ্বাসকষ্ট হলে সরকারি হসপিটালে আসুন। আমাদের জনসংখ্যা যেভাবে বাড়ছে, সেই হারে আমরা ক্রিটিক্যাল কেয়ার বা শিশু আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু তাও সবসময় ভর্তি থাকে। এত খারাপ পেশেন্ট আসে। শুধু তাই না, যে কোনো হসপিটালে এত অপারেশন হয়, বড় বড় অপারেশন হয়, অপারেশনের পরেও ক্রিটিক্যাল কেয়ারে আমাদের দিয়ে রাখতে হয় পেশেন্টটাকে 1 দিন 2 দিন। রিয়েলি এটা একটা বিরাট প্রবলেম। জেনারেলি যে নার্সিংহোমে ভর্তি করেছে গিয়ে, যারা প্রথমে ডাইরেক্ট আসছে আলাদা ব্যাপার, যারা নার্সিংহোমে ভর্তি থাকে তারা কথা বলে যায় যে কোন দিন বেড খালি হচ্ছে, কথা বলে রুগীটাকে নিয়ে আসে। ভেন্টিলেশন রুগী তো, নারী মরে যাবে যদি টিউব খুলে দেওয়া হয়। আর যাদের আমাদের কাছে ডাইরেক্ট আসছে, আমরা চেষ্টা করি ওই যে রুগীগুলো ভেন্টিলেশনে আছে, তাদের মধ্যে কে ভালো আছে, যাদেরকে ক্রিটিক্যাল কেয়ার থেকে বার করে আমরা এইচডিইউ, ক্রিটিক্যালের পরে হলো এইচডিইউ, আমরা স্টেপ ডাউন বলা হয়, হাই ডিপেন্ডেন্সি ইউনিট, সেই আমরা স্টেপ ডাউন করতে পারি। মোটামুটি দেখি যে হ্যাঁ, এই পেশেন্টটা খারাপ, এক্ষুনি ভেন্টিলেশন না দিলে পেশেন্টটা মারা যাবে, তখন আমরা তার মধ্যে যারা ভালো থাকে ক্রিটিক্যাল কেয়ারে, তাদেরকে এইচডিইউ নিয়ে আসি, নিয়ে এসে সেটাকে আমরা ভেন্টিলেশনে দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখুন, 100% কখনো সম্ভব হয় না। আমাদের আগে 750 এমবিবিএস স্টুডেন্ট ছিল, এখন আমাদের দেশে 7টা মেডিকেল কলেজ ছিল, এখন সরকারি 25টা মেডিকেল কলেজ, বেসরকারি 9টা, 34টা মেডিকেল কলেজে 4200 এমবিবিএস স্টুডেন্ট বেরোচ্ছে, তাও ডাক্তারের হাহাকার। এত জনসংখ্যা, এত মেডিকেল কলেজ যতই বাড়ুক, এই রেশিওটা কোনোদিনই আমরা রিচ করতে পারবো না। প্রতিটা পেশেন্টকে ভেন্টিলেশন দেবো, এলেই প্রতিটা বেড দিয়ে দেবো, কখনোই সম্ভব না। সেটা আমরা প্রাণপণে চেষ্টা করি যে যতখানি সম্ভব আমরা এটা ভালো করার। ভেন্টিলেশনে কখন দেবো তারও যেমন ক্রাইটেরিয়া আছে, ভেন্টিলেশন থেকে কখন আমরা খুলে দেবো টিউবটা, ভেন্টিলেশন থেকে বার করে দেবো, তারও একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনটা আমাদের মেডিকেল গাইডলাইন। এগুলো সাধারণ লোকই বুঝবেন না, সাধারণ মানুষ তো বুঝবে না, কিন্তু সাধারণ মানুষকে এইটুকু বোঝাতে পারি যে সেই গাইডলাইনের মধ্যে পড়ে রুগী বাতাস থেকে অক্সিজেন নিয়ে, তার শরীরে যে অক্সিজেনটা প্রয়োজন, সেই অক্সিজেনটার মাত্রাটা সে নিয়ে সুস্থ থাকছে। পেশেন্ট যখন সুস্থ থাকে, যখন আমরা দেখি আর অক্সিজেন লাগবে না, বাতাস থেকেই অক্সিজেন নিয়ে ও বেঁচে থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তখন আমরা ভেন্টিলেশন বন্ধ করে দিই। এইবার ভেন্টিলেটরের পেশেন্ট যারা খারাপ হয়ে যায়, তখন যখন তার ভেন্টিলেটর করেও তার হার্ট কাজ করছে না, কিডনি কাজ করছে না, লিভার কাজ করছে না, তখন তার ব্রেন ডেথ হতে পারে। ব্রেন ডেথ হয়ে গেলে তখন আমরা বুঝতে পারি যে পেশেন্টের আর কিছু লাভ নেই ভেন্টিলেশনে রেখে,
তখন ব্রেন ডেথ হলে আমরা ভেন্টিলেশন অফ করে দিই। অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর সুব্রত মণ্ডলকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পাওয়ার জন্য মেডিট্রিপস দেখতে থাকুন। আরও অনেক অনেক মূল্যবান পরামর্শ আমি মেডিট্রিপসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই মেডিকেল রিলেটেড চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।